জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব পাঠাতে হবে। তখন তারা এই সব নীতি করবেন। না হলে এমনকি অভ্যুত্থানের পরেও 1 বছরে এই সরকার এই লুটের টাকা উদ্ধার আর সাধারণ মানুষকে এই ঋণ বিতরণের কর্মসূচি গ্রহণ করতে পারে নাই। তার মানে হচ্ছে এই সরকারে যারা বেশি প্রভাব বিস্তার করে তারা জনগণের প্রতিনিধি না। সরকারে যাতে জনগণের কথা শোনা হয় সেই জন্য জনগণের শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। এবং আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন এই ঐক্যকে আরো শক্তিশালী করে আমাদেরকে ভবিষ্যতের আন্দোলন পরিচালনা করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা বিজয়ী হব, আমাদের দাবি আদায় হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমরা প্রথম পর্বে রয়েছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদের সামনে কথা বলেছেন, আমরা হয়তো সে বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি। সেটি হচ্ছে বাংলাদেশে এই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে। ধরুন আমরা গত 18ই আগস্ট আমরা দুর্নীতি বিরোধী বিশেষ আইন, অবৈধ অর্থ উদ্ধারমূলক বিনিয়োগ জাতীয় সংস্থা প্রণয়নের জন্য আমরা জমা দিয়েছিলাম। সরকার আমাদেরকে বলেছিল আপনারা জনমত সৃষ্টি করুন। আমরা জনমত সৃষ্টি করে 25শে নভেম্বর উপস্থিত হয়েছিলাম, আমাদেরকে জানাতে দেয়নি। আজকে যে ময়দানে কালকে লক্ষ লক্ষ লোক হয়েছিল, ওই ময়দানে আবার লক্ষ লক্ষ মানুষ আসবে। এই আত্মবিশ্বাসকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের উপর ধর্ম নিপীড়ন বাংলাকে খাটিয়ে দেওয়া যাবে না। 1991 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক শৈক্ষিক মুক্তির জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা মুক্তিযোদ্ধা বলছি, গুলি করে মারো, মামলা থেকে নিষ্কৃতি দিন। আপনারা রাষ্ট্রের সেবক, শাসক নামে যদি নিপীড়িত জনগণের উপরে নিপীড়ন করেন, সেই রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হতে পারে না। যে রাষ্ট্রে গণমানুষের মুক্তি স্বাধীনতা নাই, সেই রাষ্ট্র বাংলাদেশ হতে পারে না। আমাদের কথা আমরা কেন অহিংস হয়েছিলাম, পরিষ্কার একটি ধারণা থেকে আমরা কিছু অহিংস রাজনীতি ছাড়া শুরু করেছিলাম, যেটি এই 24-এর গণঅভ্যুত্থানের প্রয়োগ হয়েছিল। ছাত্র জনতা করেছিল, রাষ্ট্র নিপীড়নের ভূমিকা চালিয়ে গুলি করেছিল। আবার 25শে নভেম্বর রাষ্ট্র নিপীড়ন হয়ে আমাদের উপর নির্যাতন হামলা চালিয়েছে রাষ্ট্র। শেখ হাসিনার বেলায় গুলি চালালে অপরাধ, আর অন্যরা নির্যাতন করলে অপরাধ না। আমরা দুটি অপরাধী সমান্তরাল হিসেবে দেখতে চাই। এটি অপরাধ। সাধারণ নিরীহ নাগরিকদের উপরে মামলা দিয়েছেন জঘন্য কারা কানুনে 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন তাদের বিরুদ্ধে। আমরা কি রাজনৈতিক দল, আমরা কি কোনো সরকারকে উদ্ধার করতে চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটা আইন, দুর্নীতি বিরোধী আইন। অথচ আপনারা সংস্কার কমিশনে বসে বলেন যে দুর্নীতি বন্ধ করতে হবে। কোথায় দুর্নীতি বন্ধ হবে? কোথায় দুর্নীতি বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে? গত 10ই মার্চ সরকার থেকে উপদেষ্টা মন্ডলীর সভায় বলা হলো, যেটা টিভি মিডিয়াতে এসেছে, যে সরকার একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন করার উদ্যোগ নিয়েছেন। আইনটি ল ফার্মের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা কি, কোথায় করেছেন, কিভাবে করেছেন, কি করতে চান, জনসমক্ষে পরিষ্কার করে বলুন। আমরা জানতে চাই
আমরা আইন করার পক্ষে, আমরা অন্ধকারে থাকবো, আপনারা মুখে বলেই ভালো মানুষ হিসেবে থাকবেন, এটা কি হয়? হয় না। সেই কারণে আমি পিছনের দিকে আপনাদের সতর্ক করতে চাই, জানার আগ্রহ করতে চাই, সেটি হচ্ছে কেন আমরা আজকে অহিংস হলাম। আপনারা জানেন অহিংস মানুষের একটা বিরাট ইতিহাস রয়েছে। অহিংস একটি মতবাদ বা দর্শন। সত্য অহিংসা নিয়ে খ্যাতিমান রুশ লেখক লিও টলস্টয় তার লেখা প্রচার করেছিলেন গান্ধীজি। এই বই পড়ে অহিংসবাদী হয়েছিলেন। ব্রিটিশ বিরোধী লড়াই করতে ওয়েপন হিসেবে তা ব্যবহার করার আইডিয়াটা গান্ধীজি পেয়েছিলেন টলস্টয়ের কাছ থেকে। গান্ধীজি একে ব্যবহার করলেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে। অন্যায়ের বিরুদ্ধে সত্যাগ্রহ, শান্তিপূর্ণ প্রতিরোধ, অহিংসাকে এর আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ কোনোদিন ব্যবহার করেনি। অহিংসা চিরকাল ছিল, চৈতন্য মহাপ্রভু, গৌতম বুদ্ধ আরো অনেকের মধ্যে ছিল। কিন্তু কথা হচ্ছে আমরা অস্ত্র ধরতে অস্বীকার করছি। আমরা কি করবে করো, মারতে চাও মারতে পারো। এটা একজন নয়, সংঘবদ্ধভাবে বলা হলো, জনগণকে নিয়ে করা হলো। এইটাই হলো এর মহিমা তত্ত্ব। অহিংসার আসল তত্ত্ব হলো তোমাকে কেউ মারতে দেবে না, গলাটা বাড়িয়ে দেবে, কোনো প্রতিশোধ নেই। এছাড়াও অহিংসা নীতির উপরে ভিত্তি করে কয়েকজন বিখ্যাত রাজনৈতিক নেতা কাজ করেছেন। এদের মধ্যে মার্টিন লুথার কিং জুনিয়র এবং নেলসন ম্যান্ডেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন প্রভাবশালী অহিংস কর্মী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতৃত্ব দেন এবং বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ করে তুলেছেন। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে অহিংসার নীতি অনুসরণ করেন। তিনি দীর্ঘ 27 বছর কারাবাসের পর মুক্তি লাভ করে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন এবং শান্তিপূর্ণভাবে বর্ণবাদী শাসনের অবসান ঘটান। এই নেতারা তাদের নিজ নিজ দেশে বিশ্ব শান্তি ও ন্যায় বিচারের জন্য অহিংসার আদর্শকে প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন ভারতে গান্ধীর পর অহিংস নীতিতে আরেকটি আন্দোলন গড়ে উঠেছিল। সেটি করেছিলেন মানবতাবাদী নেতা আন্না হাজারে। দীর্ঘদিন ধরে ভারতবাসী